নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। জয়নগর এবং ফারাক্কা কাণ্ডে বিচার হলেও আরজিকর কাণ্ডে এখনো পর্যন্ত অধরা বিচার। উল্টে সিবিআই চার্জশিট জমা দিতে না পারায় জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। অভিজিৎ মণ্ডল ইতিমধ্যে জামিন পেয়ে মুক্তিও পেয়েছেন, যাতে সিবিআই এর ভূমিকা নিয়েই উঠছে জোরালো প্রশ্ন। আর এ নিয়েই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। প্রথম বিষয়ের দিকে নজর। আদালতে সিবিআইয়ের তরফে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে একাধিকবার তথ্য প্রমাণ লোপাট, দেরিতে এফআইআরের মতন অভিযোগ বহুদিন থেকে সিপিআই বলছেন আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো। আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার মতো তথ্য তাদের কাছে ছিল। চার্জশিট দিতে দেরি করাটা আমার মনে হয় একটা কৌশল, যে কৌশলটা আমার নিজের ধারণা যে রাজনৈতিক স্তরে ঠিক হয়েছে। আরজিকর ধর্ষণ খুনের ঘটনাতে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশে। তারপরে আর কারোর গ্রেফতারি তো দূর, আর কেউ এই ঘটনায় জড়িত কিনা তাই সিবিআই তদন্তে উঠে আসেনি। এই প্রেক্ষাপটে শনিবার সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ লিখেছেন, শিয়ালদা কোর্টের বিচার চলছে, দোষীর ধরেছিল কলকাতা পুলিশ, সুপ্রিম কোর্ট মনিটর করেছে, আপনাদেরও আইনজীবীরা ছিলেন, কোনো অসঙ্গতি নেই, উল্টে আপনাদের আইনজীবী বদল হয়েছে একাধিকবার, আসল দোষীর ফাঁসির রায়তে বিলম্ব হচ্ছে। ওদিকে কুলতলি ফারাক্কার ঘটনায় ফাঁসি ঘোষিত 2 মাসে। ওরা ডেকে আনবে সিবিআই, ওদের লয়ার বিকাশ ভট্টাচার্য ডেকে আনবে সিবিআই। সেই সিবিআই রেজাল্ট দিতে না পারলে দোষ হবে তৃণমূল কংগ্রেসের। তো আজব কথা। বাবা মা যদি মমতা ব্যানার্জির উপর ভরসা রাখতেন, ফারাক্কা এবং কুলতলির মতো এখানেও ফাঁসির সাজা এতদিনে ঘোষণা হয়ে যেত। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষের সিবিআই এর ওপর আমার ইডির ওপরে আস্থা আছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আস্থা আছে, আদালতের উপরে আস্থা আছে, মানুষের আস্থা আছে। দেরি হচ্ছে, এই জন্য মানুষের আবেগ আহত হচ্ছে। সারদা রোজভ্যালি থেকে শিক্ষক নিয়োগ কিংবা রেশন বন্টন দুর্নীতি সহ রাজ্যে একাধিক দুর্নীতির অভিযোগেরও তদন্ত করছে সিবিআই এবং ইডির মতো কেন্দ্রীয় এজেন্সি। সেই সব তদন্তের অগ্রগতির প্রেক্ষিতে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকায় একাধিক প্রশ্ন উঠছে। এই সব ক্ষেত্রে সিবিআইয়ের ভূমিকাও অত্যন্ত করুণ। আরজিকর কাণ্ডের তদন্তেও সিবিআইয়ের ভূমিকাও বড় সড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ, রয়েছেন বিজেপি নেতা রাজর্ষি রাহিড়ি, রয়েছেন আমাদের সঙ্গে জুনিয়র চিকিৎসক সৌম্যদীপ রায় এবং রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। বিকাশ বাবু, প্রত্যেকেই প্রত্যাশা করেছিল অতি দ্রুত বিচারের জায়গা, রাস্তায় নেমেছিল মানুষ, আজও রাস্তায় নেমেছে জাস্টিস ফর আরজিকর, কিন্তু 90 দিন হয়ে গেল চার্জশিটই দিতে পারলো না সিবিআই। সিবিআইয়ের ভূমিকা নিয়ে কি প্রশ্ন উঠছে না বিকাশ বাবু? না, স্বভাবতই এটা নিয়ে তো প্রশ্ন উঠবেই। প্রশ্ন না ওঠাটাই বরং একটু বিস্ময়কর হবে। এবং আমার নিজের ধারণা যে এই সিবিআই খুব পরিকল্পিতভাবেই কিন্তু চার্জশিটটা জমা দেননি, যাতে এদের ডিফল্ট বেলটা হয়ে যায়। এখন এর পেছনে অন্য কোনো রাজনৈতিক খেলা আছে কি না সেটাই খতিয়ে দেখার দরকার। তা না হলে সিবিআই ভারতবর্ষের দ্য প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি, তারা তদন্তের দায়িত্ব নিয়ে তদন্তের সমস্ত রকম বৈজ্ঞানিক সহযোগিতা পাওয়ার পরেও চার্জশিট কেন দাখিল করলেন না, এটা স্বভাবতই প্রশ্ন আসে।
বিকাশবাবু, আর একটা প্রশ্ন করব। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, বারবার এই অভিযোগ উঠে এসছে। এইটা কি শুধুমাত্র কোথাও মনে হচ্ছে যে তোলা হয়েছে? পারিপার্শ্বিক তথ্য প্রমাণের কথা বলা হয়েছে, নানান বিষয়, রাজনৈতিক অভিসন্ধির কথা আপনিও বললেন, কিন্তু তারপরেও এই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগের প্রসঙ্গই এলো না বলেই তো চার্জশিট দাখিল হলো না। প্রশ্ন উঠবে না? আমরা আশা করব যে সিবিআই যে ভুলটা করেছেন, যে কোনো কারণেই করুক, যার পরামর্শই করে থাকুন না কেন, সেই ভুলটা শুধরে নেবেন, তারা অবিলম্বে চার্জশিট দাখিল করবেন। কেন সিবিআই ধারাবাহিকভাবে বলে এসেছেন যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং প্রাথমিক তথ্য ছিল বলেই একজন কর্মরত ওসি এবং একটি কলেজের প্রিন্সিপালকে হেফাজতে রাখা হয়েছিল। প্রায় 90 দিন তারা হেফাজতে আছেন। সুতরাং একেবারে তথ্য নেই এ ভাবার কোনো কারণ নেই। গোটা দেশ, রাজ্যের বিভিন্ন প্রান্ত, কলকাতা তো বটেই, যে ঘটনায় একেবারে উদ্বেলিত হয়েছিল জাস্টিস ফর আরজি কর, সেখানে অভিজিৎ মণ্ডল জামিন এবং তারই পর মুক্তি পেয়ে গেলেন। আর এই মামলায় খুন এবং ধর্ষণের ঘটনা ইতিমধ্যেই সন্দীপ ঘোষের জামিন হয়েছে। কোথাও কি মনে হচ্ছে না যে ধাক্কা খাওয়ার বিষয়, যে কারণে আজকে আমরা দেখলাম জুনিয়র চিকিৎসকদের বক্তব্যে বারবার করে হতাশা বেরিয়ে আসছে, নির্যাতিতার পরিবারের মুখেও একই রকম বিষয়? দেখুন, আমি হতাশ হওয়ার পক্ষপাতী নই। আমি একটা কথা ধারাবাহিকভাবে বলার চেষ্টা করেছি সর্বত্রই, যে প্রশাসন ঠিকমতো কাজ করবে যদি মানুষের গণ আন্দোলনটা বজায় থাকে। সেটা আমি চিটফান্ডের মামলার ক্ষেত্রে বলেছি, নরদায় বলেছি, এক্ষেত্রে প্রথম দিন থেকে বলে আসছি যে আন্দোলনের চাপটা বজায় রাখুন। আন্দোলন যদি খানিকটা শিথিল হয় তাহলে প্রশাসকরা চক্রান্ত করার সুযোগটা পেয়ে যায়। আমরা যদি আন্দোলনটা সচেতনভাবে চালিয়ে যেতে পারি তাহলে তারাও কিন্তু সচেতন থাকবেন যে মানুষের চেতনা জাগ্রত আছে, তাকে অতি সহজে ভুল পথে পরিচালিত করা যাবে না। এইটুকু আমার নিজস্ব অভিজ্ঞতার কথা বলতে পারি। ধন্যবাদ বিকাশ দা। কথা বললাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, এবং তিনি এখনো আশা রাখছেন এবং এরপর মূলত কোন দিকে পরিচালিত হয় সেদিকেই দেখা। যদিও বিকাশবাবু কিন্তু তারই সঙ্গে আরও একটা প্রসঙ্গ ইতিমধ্যেই তুলেছেন, রাজনৈতিক বিষয়। কেন এই প্রসঙ্গ তুলছেন আমরা বোঝার চেষ্টা করব আলোচনার মধ্যে দিয়ে। সৌম্যদীপ, তোমরা রাস্তায় নেমেছো, আজও রাস্তায় রয়েছো, কিন্তু যেই বিচার, অতি দ্রুত বিচারের দাবি করেছিলে, সেখানে কি অনেকটাই হতাশ, অনেকটাই ধাক্কা খেলে? না, হতাশা তো রাখার কোনো জায়গা নেই। আমরা বলেছিলাম অভয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ফলে এই প্রতিজ্ঞা নিয়ে আমরা নেমেছিলাম, এই প্রতিজ্ঞা নিয়েও আজকে আছি। যার ফলে করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স অভিযান করে সিজিও দপ্তরে আমরা ডেপুটেশন আজকেও দিয়েছি। কিন্তু হতাশা এই জায়গা থেকে যে আজকে একটা এত বড় একটা তদন্তকারী সংস্থা, আমরা যদিও চেয়েছিলাম বিচার বিভাগীয় তদন্ত, জুডিশিয়াল এনকোয়ারি চেয়েছিলাম, আমরা কোর্ট মনিটর সিবিআই পেয়েছি। কিন্তু সেই সময় আমরা একটা কথা শুরুতেই বলে দিয়েছিলাম যে আমরা সিবিআই এনকোয়ারি পেয়েছি মানেই যে আমরা ন্যায় বিচার পেয়েছি, এই কথা ভাবার কোনো কারণ নেই। সেই সময় আমরা জনগণকে বলে দিয়েছিলাম, মানুষকে বলেছিলাম, তাই আপনারা রাস্তায় থাকুন, লড়াইতে থাকুন। সেই জন্য লড়াইকে আমরা তোমাদেরই ছিল সৌম্যদীপ। আমরা কোর্ট মনিটর সিবিআই পেয়েছি, আমরা জুডিশিয়াল এনকোয়ারি চেয়েছিলাম, আমরা সেই নিয়েই লড়েছিলাম। কিন্তু আমরা এটা বলেছিলাম শুরুতেই যে সিবিআই পাওয়া মানে ন্যায় বিচার পেয়ে যাওয়া নয় কখনোই। কারণ এর আগেও যদি সিবিআই ট্র্যাক রেকর্ড দেখেন, সব জায়গায় যে খুব ভালো ফল হয়েছে এরকমটা নয়। কিন্তু যেই বিষয়টা আজকে মাথায় রাখতে হবে, আজকে যেটা অদ্ভুত ব্যাপার আমরা লক্ষ্য করলাম যে সিবিআইয়ের প্রথম চার্জশিট 45 পাতার চার্জশিটে 24 নম্বর পাতা তারা বলে দিল লাস্ট প্যারাতে যে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেব। সেখানে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের যে তদন্ত চলছে, তাকে যেই কারণে অ্যারেস্ট করা হয়েছে মানে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, এটা তো সবচেয়ে জনমানসে আজকে প্রমাণিত। তাহলে আজকে সেই সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দিতে দেরি করলো, 90 দিন পেরিয়ে গেল এবং অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করলাম সুপ্রিম কোর্টেরও হিয়ারিং এর ডেট 3 মাস পরে হলো। যেন একটা সুতোয় গাঁথা বিষয়টা আজকে সামনে চলে আসছে। কেন সুতোয় গাঁথা কেন মনে হচ্ছে? তদন্ত প্রক্রিয়া চলছে, সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে, যা যা চেয়েছিলে তাই তো পেয়েছো, শুধুমাত্র বিচার অতি দ্রুত এখনো পর্যন্ত ফলস্বরূপ সামনে আসেনি। অথচ রাজ্য পুলিশের ক্ষেত্রে আমরা দেখলাম পরপর জয়নগরের ঘটনা, ফারাক্কার ঘটনা, 60 দিনে পুরো বিষয় মীমাংসা করে দিল। আমরা চেয়েছিলাম বিচার, সেই বিচারটা আমরা পাইনি। আমরা বলেছিলাম যে করেই হোক বিচারটা দেওয়া হোক, সেটা সিবিআই হোক, সেটা কোর্ট মনিটর সিবিআই হোক, জুডিশিয়াল এনকোয়ারি হোক, যে করেই হোক দেওয়া হোক। কিন্তু আজকে আমরা বিচার পাইনি। অন্যদিকে আজকে রাজ্য সরকার যেভাবে আজকে এই জয়নগরের ঘটনা, ফারাক্কার ঘটনাকে দেখিয়ে আজকে প্রমাণ করার চেষ্টা করছে যে আমাদের আন্দোলনটা ভুল ছিল, আমরা ধিক্কার জানাই। এই সব দুটো ঘটনার ক্ষেত্রে কোথাও কোনো প্রভাবশালী ব্যক্তি যুক্ত ছিল না।
অথচ আরজিকর ঘটনায় কারা যুক্ত ছিল? আমরা দেখলাম সন্দীপ ঘোষের মতো ব্যক্তি, যিনি দুবার ট্রান্সফার হয়ে একদিনের মধ্যে আবার ফিরে এলেন, যার পিছনে হাত রয়েছে শাসক দলের, তিনি সমস্ত কিছু ঠিক করতেন এবং আরজিকর মেডিকেল কলেজের ভেতরে অঙ্গ পাচার পর্যন্ত মৃতদেহ থেকে করার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তাহলে এরকম ব্যক্তির বিরুদ্ধে আমরা লড়ছি, তাহলে আপনি কি মনে করেন এরকম ব্যক্তিদের বিরুদ্ধে লড়াইটা এত সহজ? না না, আমি মনে করার কেউ নয়, একেবারে সামনাসামনি রাস্তায় তোমরা নেমেছো, সাধারণ মানুষ এবং কলকাতার রাস্তা তো বটেই, রাজ্যের বিভিন্ন প্রান্তে বারবার সেই ছবিও তুলে ধরেছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় অংশগ্রহণ করেছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, স্বাগত জানাচ্ছি। জুনিয়র চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন সৌম্যদীপ রায়। সৌম্যদীপ রায় বলছেন যে জয়নগর এবং ফারাক্কার ঘটনা রাজ্য সরকারের তরফ থেকে তুলে ধরা হচ্ছে, কিন্তু তাদের বক্তব্য ছিল বিচার যাতে পায়, এবং সেই জায়গায় আমরা প্রশ্ন করছিলাম জুনিয়র চিকিৎসকদের, সিবিআই তো তোমাদেরই দাবি ছিল, তারপরেও তো এখনো পর্যন্ত কিছু হলো না। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন আগেও উঠেছিল, আজও কিন্তু তারা তুলছে। দেবাংশু, একটু বিচার মানে কি? মানে আমি আমার মনের মাধুরী মিশিয়ে একটা গল্প তৈরি করেছি, আমি একটা স্ক্রিপ্ট রচনা করেছি, আর সেই স্ক্রিপ্টের মতো যদি তদন্ত না এগোয়, সেই স্ক্রিপ্টের মতো যদি আউটকাম না হয়, তাহলে আমি মনে করবো বিচার হচ্ছে না। এটা কোথাকার কথা? এটা কোথাকার যুক্তিগ্রাহ্য কথা? জুনিয়র ডাক্তার সাহেব যিনি এখানে উপস্থিত আছেন, তিনি বললেন আমরা বিচার চাই। বিচারটা কি চাই? সঞ্জয় রায় বলে একজন অ্যারেস্টেড হয়েছে, সিবিআই ও সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখে জানতে পেরেছে যে সঞ্জয় রায় এখনো পর্যন্ত ওয়ান অ্যান্ড অনলি কালপ্রিট। এখন ব্যাপারটা বাকি রইল তথ্য প্রমাণ লোপাটকে কেন্দ্র করে। এখন বিষয়টা হচ্ছে তথ্য প্রমাণ লোপাটকে কেন্দ্র করে ওরা এখনো চার্জশিট দেয়নি, ভবিষ্যতে দেবে কিনা আমি বলতে পারবো না কাদেরকে নিয়ে। সিবিআই কি একবারও এটা মেনশন করেছে এই তথ্য প্রমাণ লোপাটটা কাকে বাঁচানোর জন্য করা হয়েছে? এই তথ্য প্রমাণ লোপাটটা কি সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য করা হয়েছে না দ্বিতীয় কোনো ব্যক্তিকে বাঁচানোর জন্য করা হয়েছে? যদি সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য করে থাকে তাহলে তো বাদ দিন, স্টেট গভর্নমেন্ট তারপরে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করে তাকে 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে ফেলেছিল, তাহলে তাদের চক্রান্ত যদি সত্যি রচিত হয়ে থাকে সেটা কোনো কাজ করেনি। আর যদি দ্বিতীয় কোনো ব্যক্তিকে বাঁচানোর জন্য এই তথ্য প্রমাণ লোপাট হয়ে থাকে, এই কথা যদি সত্যি হয়, তাহলে সেই দ্বিতীয় ব্যক্তিটাকে সমস্ত রকম ফরেন্সিক থেকে শুরু করে ডিএনএ কালেকশন থেকে শুরু করে সমস্ত কিছু যা যা হয়েছে, এমনকি পোস্টমর্টম নিয়ে শুরু থেকে সন্দেহ প্রকাশ করে আসছিলেন প্রত্যেকে, পরবর্তীকালে জানা গেল এই জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা পোস্টমর্টমের সময় ভেতরে উপস্থিত ছিল। তারপরে কি হলো? পিটিআই এইমস এর ডক্টরদের দিয়ে যিনি আরজি করে পোস্টমর্টম ছিলেন তাকে জেরা করানো হচ্ছিল, এবং সেই জেরা করানোর পরেও সিবিআই কিন্তু পরবর্তীকালে দেখেছে, এইমস ডাক্তাররা সিবিআই কে জানিয়েছে যে না, আমরা ওনাকে জেরা করে যেইটুকু দেখেছি পোস্টমর্টম প্রক্রিয়ায় কোনো রকমের গড়বড় হয়, যে কারণে সিবিআই আর মানে যিনি পোস্টমর্টম করছিলেন তার এগেইনস্টে কোনো অ্যাকশন নেয়নি। আমাদের বক্তব্য হচ্ছে বিকাশ বাবুরা আজকে এত কথা বলছে, জুনিয়র ডাক্তাররা এত কথা বলছে, এদের প্রত্যেকের আইনি প্রতিনিধি সুপ্রিম কোর্টে উপস্থিত, রাস্তায় নেমে হবেটা কি? এদের যদি কোনো বক্তব্য থাকে সুপ্রিম কোর্টে কেন বলছে না? বিকাশ বাবু কেন সুপ্রিম কোর্টে বলছেন না? কেন জুনিয়র ডাক্তারদের যিনি আইনজীবী রয়েছেন, যাদেরকে রেখে দিয়েছেন, তারা সুপ্রিম কোর্টে বলছে না? আজকে আইনজীবীরা সুপ্রিম কোর্টে এমন বন্ধ করে থাকবে, তারপরে কলকাতার রাস্তায় মিছিল করবো, এসে গলা ফাটাবো, আর মিশিয়ে ভেবে রেখেছি এভাবে রেপটা হয়েছে, এই ভাবনা চিন্তার ভাবনা চিন্তার কথা দেবাংশু বলছে। কেন ভাবনা চিন্তার কথা? একদম শুরুতেই যে শব্দ প্রয়োগ করেছিল স্ক্রিপ্টেড, এই প্রসঙ্গই বা কেন উঠে আসছে আমরা খোঁজার চেষ্টা করব। রাজস্বী এবং শতরূপের কাছে যাব, কিন্তু তার আগে নির্যাতিতার বাবা এবং মা তারা কি বলছেন শোনাবো। এখনো বিচার জানি না, তবে আমরা চেষ্টা করছি আন্দোলন জোরদার করে বিচার ছিনিয়ে আনতে। আমরা কোর্টের কাছে বলেছিলাম, ভালো এজেন্সি, কোর্ট সিবিআইকে ভালো মনে করেছিল বলে দিয়েছিল, এখন সিবিআই ঠিক মতো কাজ করেনি, আবার যদি কিছু অর্ডার বেরোয় তাই হবে। সিবিআইয়ের উপর ভরসা আছে, এটা বসা রাখতেই হবে, এরপরে তার কিছু নেই আমাদের। সিবিআই তো চার্জশিট জমা দিতে পারলো না 90 দিন পেরিয়ে যাওয়ার আর তো কোনো আমাদের উপায় নেই, এদের উপর ভরসা রাখতেই হবে। আন্দোলন সীমিত হয়ে যাওয়ার কারণে সিবিআই এই সুযোগটা নিল। আন্দোলন চলছিল তখন তো সিবিআই ভালোই কাজ করছিল, তখনই তো গ্রেপ্তার করেছিল, কিন্তু যেই আন্দোলন স্থিমিত হয়েছে আবার ছেড়ে দিল। আর আন্দোলন যদি রাস্তায় এরকম পিক আপ থাকতো তাহলে এই সাহসটা পেত সিবিআইকে কাজ করতে। আফসার নেই করার, এটাই আমাদের দেশবাসী রাজ্যবাসী সবাইকে বলবো, আন্দোলনে এগিয়ে আসুন, হতাশ হওয়ার কিছু নেই, আন্দোলনই একমাত্র রাস্তা বিচার ছিনিয়ে আনার। সিবিআইকে ভরসা করছেন এখনো? সিবিআইকে ভরসা করছেন? ভরসা করতেই হবে, একজনকে তো ভরসা করতেই হবে, তাই সিবিআইকে ভরসা করছি। আপনাদের সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিক কারোর সঙ্গে কথা হয়েছে এই ঘটনার পর যে কেন এমন হলো আমরা জানতে চেয়েছি? হ্যাঁ বলেছে, কি বলেছে আমরা চার্জশিট দিতে পারিনি, 90 আমাদের আরো তদন্ত বাকি, তাই আমরা দিইনি, দিয়ে দেবো কয়েকদিনের মধ্যে।
ভরসা তো করতেই হবে, নির্যাতিতার মা বলছেন, এবং বাবারও বক্তব্য যে কোথাও না কোথাও তো অপেক্ষা করতেই হবে। সুতরাং সেই অপেক্ষার দিকে অবশ্যই করে তাকিয়ে থাকবো। জাস্টিস ফর আরজি করের আন্দোলন থেকে বা বক্তব্য থেকে সরে আসে না, কিন্তু দেবাংশু প্রশ্ন করেছে কিসের আন্দোলন, কেন রাস্তায়? রাজস্বী, দেখুন, আন্দোলন গোটা একটা সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। এটাতে রাজনৈতিক রং লাগাতে আমরা এতটুকু ইচ্ছুক নই। আজকে বিচার প্রত্যেকটা মানুষ চাইছে, আমরাও চাইছি। প্লেস অফ অকারেন্স অল্টার্ড হয়েছে। ভ্যাজাইনাল সোয়াবকে যে টেম্পারেচারে রাখার কথা সে টেম্পারেচারে রাখা হয়নি। 100 জনের ওপর লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে প্লেস অফ অকারেন্সে। নির্যাতিতার বাবা মাকে টাকা অফার করা হয়েছে, প্রকাশ্যে দাঁড়িয়ে তারা বলেছেন। আজকে এ কথা তো অসত্য করে বলে লাভ নেই যে নির্যাতিতার বাবা মাকে ফোন করে বলা হয়েছিল প্রথম দিকে যে আপনার মেয়ে সুইসাইড করেছে, এবং আরজি করে 2007 সাল থেকে নিয়ে, মাফ করবেন 2001 সাল থেকে নিয়ে 2023 এবং লাস্ট যে ঘটনাটা ঘটল অভয়ার, প্রত্যেকটি ঘটনাকে সুইসাইড বলে চালানো হয়েছে। সেই দিনকে সেই মুহূর্তে যদি অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ, কৌস্তব বাগচিরা না থাকতেন তাহলে এই ঘটনাটাকেও আরেকটি সুইসাইড বলে সুন্দরভাবে চালিয়ে দেওয়া হতো। কেউ কোনো দিন দেখতে পেত না যে রাজ্য পুলিশের সর্বময় কর্তাদের মধ্যে থেকে একজন ক্রপ করা ছবি নিয়ে বলছে না এটা হয়নি, না ওটা হয়নি। রাজস্বী, একটুখানি আটকাচ্ছি, জাস্ট একটা লাইন একটু মনে করিয়ে দিচ্ছি। তোমাদেরই দাবি ছিল দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রী পদত্যাগ। তুমি বললে রাজনৈতিক কোনো অভিসন্ধি নেই সেই প্রসঙ্গে, এক মনে করালাম। দ্বিতীয় হচ্ছে সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন কি উঠছে না? সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন, সেটা সিবিআই জবাব দিতে পারবে, সেটা তো আমাদের দাবি ছিল এতবার করে সিবিআই এর আমাদের আছে, এবং সিবিআই জবাব দেবে। এবং সিবিআই এর কথা তো নির্যাতিতার মা বাবা বলেই দিলেন যে তাদেরকে জানানো হয়েছে যে আমরা এখনো দিতে পারিনি, আমরা দিয়ে দেবো। চলে যাওয়ার জায়গা তো চলে যায়নি, এবং আবার যে যাদেরকে বেল পাওয়া হয়ে, যারা বেল পেয়েছে তাদের বেল ক্যান্সেল করিয়ে আবার ভেতরে ঢুকিয়ে নিয়ে যাওয়া যাবে, তারও সম্ভাবনা, তারও জায়গা আইনের মধ্যে আছে। এটা নেই কেউ বলতে পারবে না। মনে করো যে এরকম পরিস্থিতি অবশ্যই, কারণ অবশ্যই মনে করি এটা সঞ্জীব তীর্থঙ্করের মতন হারিয়ে যাওয়া ইতিহাস হয়নি, এটা মনীষা রায় মুখার্জির মতন হারিয়ে যাওয়া ইতিহাস হয়নি। মামলা হচ্ছে, গোটা দেশ জুড়ে চাপ আছে, প্রত্যেকটা মানুষের চাপ আছে, প্রতিটা মানুষ চাইছে যে এখানে বিচার চাই। একজনকে অ্যারেস্ট করেছিল, ঝাড়খণ্ডে সেই একই বিষয়ে ধর্ষণ এবং খুনের ঘটনা একজনই অ্যারেস্টেড হয়েছে। অবশ্যই আপনারা একটু আগে বলছেন জয়নগর কুলতলি, আচ্ছা এরকম ঘটনা আপনারা দেখাননি যেখানে লোয়ার কোর্টে গিয়ে একটা জাজমেন্ট পাওয়ার পরে হাইকোর্টে গিয়ে সম্পূর্ণ রেপের একদম উল্টো জাজমেন্ট হয়ে গেছে, আবার সুপ্রিম কোর্টে ছুটতে হয়েছে। একাধিক কেস নিয়ে আলোচনা হয়েছে, পঞ্চায়েত হয়েছে আমাদের এখানে বিভিন্ন স্টুডিওতে। তো আমরা কি সেই একই জিনিস চাইছি না চাইছি না? ঝাড়খণ্ডের অভয়া বিচার পেয়েছে, 1 বছর সময় লেগেছে। দিল্লির নির্ভয়া বিচার পেয়েছে, সময় লেগেছে। এখানেও বিচার পাবে, কারণ এর জন্য প্রতিটা মানুষ তার জন্য সময়টা লাগা। রাজস্বী, এই প্রশ্নটাই উঠছে কারণ আমরা পর একেবারে সেই সময় ঘটে চলা ঘটনা, তার পরিপ্রেক্ষিতে কেন তুমি বলছো যে আমরা দেখাচ্ছি, আমরা দেখানোর বিষয়ই নয়। যে ঘটনা ঘটেছে, তারপর তদন্ত হয়েছে, তারপর বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, তারপর দোষী সাব্যস্ত হয়েছে এবং তারপর সাজা ঘোষণা। এবার একেবারে 59, 60, 61, 62, 63 এই কটা দিন যদি ধরি আমরা, সেখানেই তো প্রশ্নটা মানে একটা লাইন আমরা প্রত্যেকে জাস্টিস ফর আরজি কর বলেছি, তোমরা বলেছো, ওরা বলেছে, এবং অতি দ্রুত বিচার, সেটাই তো দাবি। একটা লাইন বলছি শুধু, যে একবারও কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে কেউ জিজ্ঞাসা করেছেন আক্তার আলী সাহেব 1 বছর আগে যে রিপোর্টটা দিয়েছিলেন আপনার 365 দিনের ওপর কেন লেগে গেল তার উপর অ্যাকশন নিতে? কোন ধর্ষণ মামলায় কেন এই জামিন হয়ে গেল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের, যেখানে অভিজিৎ মণ্ডল মুক্ত, সেই প্রসঙ্গটাই কিন্তু উঠছে। নির্দোষ সাব্যস্ত কেন চার্জশিট দিতে পারলো না, কেন জামিন? আমরা লালু প্রসাদ যাদবের প্রসঙ্গে যাব না, আমরা এই প্রসঙ্গে থাকবো। শতরূপ, আমি আপনাদের অনুরোধ করছি, যেদিন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল সেদিন শুভেন্দু অধিকারী রিয়াকশনটা শোনান। পরিষ্কার বলেছিলেন যে আমি সিবিআই তদন্তে খুশি নই, বিচার বিভাগীয় তদন্ত হলে ভালো হতো, কারণ এর আগের অসংখ্য মামলায় দেখেছি যখনই কোনো তদন্ত পিসি ভাইপো এবং তাদের পরিবার অবধি গিয়ে পৌঁছয় তারপরে সিবিআই ইডি আর এগোয় না, এবং শুভেন্দু অধিকারীর আশঙ্কা যে সত্যি ছিল সেটা গতকাল প্রমাণিত হলো। 2 নম্বর কথা, এখানে প্রমাণ লোপাট নিয়ে অনেকগুলো কথা বলা হলো।
পুলিশের ভূমিকা সম্পর্কে সিবিআই মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে যে তথ্য দাখিল করেছিল তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের জাজ বলেছিলেন আমার 30 বছরের কর্মজীবনে পুলিশের এই ভূমিকা আমি দেখিনি। এবার আমি জানতে চাই যে কথা সিবিআই নিজেই বন্ধ করা খামে সুপ্রিম কোর্টে বলতে পারে, কেন সেটা চার্জশিটে লিখে শিয়ালদা কোর্টে জমা দিতে পারে না? এর কি কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা কেউ দেবে? এখানে রায়শিদা কতগুলো কথা বললো, প্লেস অফ অকারেন্স চেঞ্জ করা, টাকা অফার করা, মৃতের পরিবারকে ভ্যাজাইনাল সোয়াবকে প্রিজার্ভ ঠিক করে না করা, এই প্রতিটাই কিন্তু প্রমাণ লোপাটেরই প্রমাণ, যেগুলো রায়শিদা সঠিকভাবে বলল। এগুলো কিন্তু কোনোটা ধর্ষণের প্রমাণ নয়, ধর্ষণের প্রমাণকে লোপাট করার প্রমাণ। অর্থাৎ এই প্রমাণগুলো রয়েছে, এই তথ্যগুলো রয়েছে, তা সত্ত্বেও সেটা চার্জশিটে মেনশন হলো না, যে কারণে এরা ছাড়া পেয়ে গেল। এখানে প্রশ্ন করছে যে রাজ্যের পুলিশের সর্বময় কর্তা, ওটা বেসিক্যালি কর্ত্রী হবে, ইন্দিরা মুখার্জি, আমি নাম করেই বলছো, যেটা যাকে ইন্ডিকেট করলো, ক্রপ করা ছবি দেখাচ্ছিলেন। ঠিক কথা, এমনকি অভিক দে বলে একজন তৃণমূল নেতাকে সে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালানোরও চেষ্টা করেছেন। তাকে কি এখনো পর্যন্ত ডেকে সিবিআই একটাবারও প্রশ্ন করলো যে আপনি কাজগুলো কেন করছিলেন? ওখানকার অ্যাসিস্ট্যান্ট সুপারের ঘর থেকে যে ফোন করে বলেছিল যে এটা আত্মহত্যা, আপনার মেয়ে আত্মহত্যা করেছে, অ্যাসিস্ট্যান্ট সুপারকে একবার ডেকে সিবিআই প্রশ্ন করলো। এবং যেটা জিজ্ঞেস করছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ জিজ্ঞেস করেছেন আক্তার আলী অভিযোগ করার পরে আপনি 1 বছরের ব্যবস্থা নেননি কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কেও তো এটা জিজ্ঞেস করার দায়িত্ব সিবিআইয়েরই ছিল, তারা কি জিজ্ঞেস করেছে? করেনি। তাই আমার শেষ কথা আমি এখানে বলছি, দেখো এই যে কথাটা বলছে না যে এরপরে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা হতে পারে, বেল ক্যান্সেল হতে পারে, নতুন করে মামলা আবার গতি পেতে পারে, এই সব কটা কথা আমরা সুদীপ ব্যানার্জি যখন বেল পেয়েছিল, মদন মিত্র যখন বেল পেয়েছিল, কুণাল ঘোষ যখন বেল পেয়েছিল, এই প্রতিটা কথা আমরা শুনেছিলাম। এগুলো কোনোটাই আর তারপরে হয় না, এগুলো থিওরিতে ভালো লাগে শুনতে, কিন্তু প্র্যাকটিক্যালি এগুলো হয় না। যে কারণে বলো তো ভাই, আচ্ছা নারদার প্রমাণ কি লোপাট হয়েছে? নারদার ক্ষেত্রে তো কোনো ভ্যাজাইনাল সোয়াব, তার প্লেস অফ অকারেন্সের ব্যাপার ছিল। নারদার তো ভিডিও ভেরি মাচ অ্যাভেলেবেল, একমাত্র বিজেপির ইউটিউব চ্যানেল ছাড়া আর পৃথিবীর কোনো জায়গা থেকে নারদার ভিডিও ডিলিট হয়নি। তারপরে কোনো প্রমাণ লোপাট না হওয়া সত্ত্বেও নারদার মামলার কারণ নিষ্পত্তি হলো না। এইখানেই আমাদের আশঙ্কা জাগে, 2-2 4 হয়। ধরো রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে একসঙ্গে আছেন, তারপরও আরজি করের ঘটনা নিয়ে রাহুল গান্ধী বিবৃতি দিয়েছেন, কিন্তু মোদি একবার মুক্ত খোলেনি। অমিত শাহ কলকাতায় এসে বিজেপির সভা করেছেন, সেখানে পর্যন্ত আরজি করের কথা উল্লেখ করা ছেড়েই দিলাম, দেখা করার জন্য দুবার মানে অনুরোধ করা হয়েছিল নির্যাতিতার বাবা মা, বাবা মা অনুরোধ করেছে, শুভেন্দু অধিকারী উদ্যোগ নিয়েছিলেন, নিজে মিডিয়ার সামনে জানিয়েছেন যে আমি অমিত শাহকে দেখা করাবো ওই পরিবারের সঙ্গে, তার সঙ্গে দেখাটা করলেন না। তাহলে কি অমিত শাহ তখন থেকেই জানতেন যে আলটিমেটলি সিবিআই কি করতে চলেছে? তার কারণেই এত মানুষের এত রাত জায়গা, এত প্রতিবাদ, নাগরিক সমাজের এইভাবে রাস্তায় নেওয়া, কোনো কিছুর কেউ মূল্য দিল না। আর দেবাংশুকে আমি লাস্ট একটা কথা বলি, দেবাংশুর এই কথাগুলো আজকে বলার সুযোগ রয়েছে, কেননা ঠিক আছে গতকালের ঘটনা ওদের পক্ষে গেছে, ওরা বলবেই, কিন্তু দেবাংশুকে ওটা মনে করাই ভাই, যেরকম দুটো ঘটনায় আমরা অত্যন্ত খুশি যে মানে 60 দিনের মধ্যে কনভিকশন হয়েছে, ভালো কথা, কিন্তু সেরকমই আমাদের রাজ্যে মধ্যমগ্রাম থেকে শুরু করে, হাঁসখালি থেকে শুরু করে, ধূপগুড়ি থেকে শুরু করে অসংখ্য ধর্ষণ এবং খুনের আজ পর্যন্ত তদন্ত শেষ হয়নি, কনভিকশন হয়নি। কারণ তুমি যে তৈরি করা স্ক্রিপ্টের কথা বলছিলে না, ওখানে তৃণমূল কংগ্রেসের লোকেরা সরাসরি এই ধর্ষণে খুনে জড়িত বলে মমতা বন্দ্যোপাধ্যায় স্ক্রিপ্ট তৈরি করতে পারেননি তাদেরকে বাঁচাবেন বলে, অতএব সেখানে মামলাগুলোই তামাদি হয়ে গেছে। আজকে পর্যন্ত তারা তো বিচার পেলই না, বরং ধূপগুড়িতে আমরা দেখেছিলাম সেই মৃতার বাবাকে এবং মামাকে গ্রেপ্তার করেছিল পুলিশ, তারা খালি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগটা তুলে নেয়নি বলে। কেন এই অভিযোগই বা শতরূপ তুলে ধরছে? এবং অপরদিকে স্ক্রিপ্টেডের কথা দেবাংশুর বক্তব্যে উঠে আসছে, যদিও একটু আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন এবং শতরূপ যে কথা বলছে, কোথাও একটা রাজনৈতিক যোগসাজশ বা অভিসন্ধির কথা। কেন? উত্তর খোঁজার চেষ্টা করব এই পুরো বিষয় নিয়ে। একটা বিরতির পর জনগণমনতের সঙ্গে থাকুন। জনগণমন যেদিকে আমরা নজর রেখেছি, অর্থাৎ আরজি কর মেডিকেলের চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিনে ক্ষুব্ধ চিকিৎসক সহ বিভিন্ন মহল, সিবিআইয়ের ভূমিকার প্রতিবাদে ফের গর্জে উঠল রাজপথ। সিবিআই এখনো চুপ এবং সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছেন না, তাহলে এই প্রশ্নচিহ্নগুলোর সমাধান কোথায়? দাবি কিছু নয়, দাবি কি আছে? বিচারের দাবি ওনারা নিজেরাই দিতে পারছেন না, ওনাদের কাছে আর কি দাবি জানাবো? আরজি কর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল জামিন পাওয়ায় ক্ষুব্ধ সিনিয়র ও জুনিয়র চিকিৎসকরা। সিবিআইয়ের ভূমিকায় ক্ষোভ ছড়িয়েছে রাজনৈতিক মহল সহ বিভিন্ন মহলে। অশুভ সন্ধি, এটা কেন্দ্র রাজ্যের সেটিং। সিবিআই, ইডি এদের কেন্দ্রীয় সরকার নিকম্মা করে রেখেছে। 90
দিনেও আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ ও টালা থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগের মামলায় চার্জশিট দিতে পারেনি সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির ভূমিকার প্রতিবাদে ফের গর্জে উঠল রাজপথ। অভয় মঞ্চের গণজমায়েত ও কুশপুতুল পোড়ানোকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়ালো রানী রাসমণি অ্যাভিনিউয়ে। শুরু থেকেই কার্যত পুলিশি বাধার মুখে এই জমায়েত পড়ে। প্রথমে মাইক এবং ডেকোরেটাসের সরঞ্জাম অন্যত্র পাঠিয়ে দেয় পুলিশ। শেষ পর্যন্ত অভয়া মঞ্চের সদস্যরা এলাকায় আসতেই পুলিশ কার্যত মেনে নিতে বাধ্য হয় এবং অবস্থান শুরু হয়। দীর্ঘক্ষণ অবস্থান চলার পর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কুশপুতুল নিয়ে আসেন প্রতিবাদকারীরা এবং সেই কুশপুতুল কোনোভাবেই গাড়ি থেকে মঞ্চের কাছাকাছি নামতে দেয় না পুলিশ। তা নিয়ে বিস্তর জলঘোলা চলে। আইনজ্ঞদের সাথে পরামর্শ করছি, আমরা ধর্মতলায় অবস্থানে যাব এবং সেই অবস্থান কর্মসূচি করার জন্য আমরা ন্যায়ালয়ের কাছে অনুমোদন নিয়ে আমরা প্রতিবাদ করব। সিবিআই ভূমিকায় ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকরা শনিবার সিজিও অভিযান করলেন। সিবিআই দপ্তরে গিয়ে ডেপুটেশনও জমা দেয় আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল। অভিযোগ থেকে মুক্ত হয়ে গেছেন, এই দুটো মনে করার কোনো জায়গা নেই। এই হতাশার জায়গাটা রাখতে বারণ করেন, 1 নম্বর। এবং দ্বিতীয়, তারা ইনভেস্টিগেশন এখনও চালাচ্ছেন, তাদের ইনভেস্টিগেশন প্রসিডিওর এখনও শেষ হয়নি, তারা আরও নানা এভিডেন্স কালেক্ট করছেন। সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে নিজাম প্যালেস অভিযান করে কংগ্রেস। অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আমাদের ছেলেদের, মহিলাদের ওপরে যে পুরুষ পুলিশ তারা অনেক অত্যাচার করেছে, আমরা তাই বলেছি আপনাদের সবাই চলে যাক, আমরা চলে আসি। পুলিশ সরে গেলে আমরা তখন উঠব। করুণাময় থেকে সিজিও কমপ্লেক্স অভিযান এসইউসিআই এর কলেজ স্ট্রিট অবরোধ করে এসএফআই, যার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। আপনাদের মধ্যে যে 5 জন পোস্টমর্টেমের কাগজে সই করে মান্যতা দিয়েছেন, কেন চেপে গেছিলেন? কে সিরিয়াল করবেন, কে বিজ্ঞাপন করবেন, কে প্রাইভেট প্র্যাকটিস করবেন ছাড়ুন। যে 5 জন পোস্টমর্টেমে মান্যতা দিয়েছিলেন, শুধু সেই 5 জনকে নিয়ে ক্ষমতা থাকলে প্রেস কনফারেন্স করুন। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষের সিবিআই এর ওপর আমার ইডির ওপরে আস্থা আছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আস্থা আছে, আদালতের উপরে আস্থা আছে, মানুষের আস্থা আছে। দেরি হচ্ছে, এই জন্য মানুষের আবেগ আহত হচ্ছে। আরজিকর কাণ্ডে ফের গর্জে উঠল রাজপথ, আর তা নিয়ে তুঙ্গে উঠল রাজনৈতিক দরজা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আন্দোলন এবং তার পরিণতি কোথায়, এই পুরো বিষয়ের দিকে যেমন নজর, তার পাশাপাশি বিচার, যে কারণে রাস্তায় নেমেছেন পর মানুষ, অবশ্যই জুনিয়র চিকিৎসকরা তো বটেই এবং তারই সঙ্গে সাধারণ মানুষ। এই নিয়ে আলোচনা করছি আমরা। আমাদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনায় অংশগ্রহণ করেছেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। এছাড়াও আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। সৌমদীপ, তোমার কাছে আসবে একেবারে ঠিক এই প্রসঙ্গে। রাস্তায় নামলে, আন্দোলন করলে, বিচারের জন্য বারবার করে কথা উঠল, সারা দেশ গর্জে উঠল, কলকাতা এবং রাজ্য তো বটেই। একটু আগে দেবাংশ আমাদের সঙ্গে রয়েছে, যে কথাটা রয়েছে স্ক্রিপ্টেড জায়গা। কেন এই প্রশ্নগুলো উঠে আসবে, কেন এই জিনিস সামলাতে হবে? দেখুন, স্ক্রিপ্টেড কথাটা তিনি আজকে আন্দোলনের 4 মাস পরে, যখন আন্দোলনের ঝাঁজ একটু কমেছে, তখন তিনি কথা বলতে পারেন। কিন্তু তিনি কি অস্বীকার করতে পারেন? মানে তুমি কি মেনে নিচ্ছ? তিনি বলছেন, দাবি করছেন, কারণ আন্দোলনটাকে মেলাইন করার তারা চেষ্টা করছেন। এখন তারা বিভিন্ন উদাহরণ দেখিয়ে আন্দোলনটাকে মেলাইন করতে চাইছেন, এতে তাদের অনেক রাজনৈতিক লাভ থাকতে পারে। কিন্তু আমরা তো পথে ছিলাম, পথেই আছি। আসলে এই যে অভিজিৎ মণ্ডলবাবু যিনি যে গ্রেপ্তার হয়েছেন সিবিআই এর হাতে, এই কথা কি প্রমাণ করে? কথা প্রমাণ করে যে রাজ্য সরকারের, রাজ্য পুলিশের ওপর যে আমরা অনাস্থা দেখিয়েছিলাম, সে কথা যে সত্য ছিল, এটা কিন্তু সিবিআই এর তার যে গ্রেপ্তার, সে তাতেই প্রমাণ হয়। সিবিআই এর উপরে আস্থা রেখেছিলে, তারপরে কি পেলে? চার্জশিট পেশ করা হলো তো। আজকে যেটা বিষয় যেটা বলতে চাইছি, যে আজকে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসির গ্রেপ্তার রাজ্য সরকার, রাজ্য প্রশাসনের উপরে কিন্তু একটা প্রশ্নচিহ্ন দেখিয়ে দিয়েছে, যার ফলে তাদের যখন আজকে জামিন হয়ে যাচ্ছে, তখন তারা এই সমস্ত কথা বলতে পারছেন তাদের সমর্থনে। কিন্তু আজকে জামিন হয়ে যাচ্ছেন বলে বলতে পারছেন। সৌমদীপ প্লিজ একটুখানি আটকাচ্ছি, আসবো আশুতোষ তোমার কাছে আসবো, একটুখানি আমাকে সময় দাও। দেবলীনা দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। দেবলীনা, আমরা জানি একেবারে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে প্রথম থেকে আন্দোলনে যারা সামিল ছিলেন, তার মধ্যে দেবলীনা দত্ত একজন। সিবিআইয়ের দাবি কিন্তু তুমিও তুলেছিলে।
চার্জশিট পেশ করা গেল না এবং জামিনে মুক্ত হলেন অভিজিৎ মণ্ডল। জামিন পেয়েছেন এই মামলায় খুন এবং ধর্ষণের ঘটনায় সন্দীপ ঘোষ। কিভাবে দেখছো দেবলীনা? একজন নাগরিক হিসেবে, আমি তো একজন আম নাগরিক হিসেবে আন্দোলনে প্রথম থেকে নেমেছিলাম। একজন আম নাগরিক হিসেবে লজ্জা, ঘেন্না, ভয় তিনটেই হচ্ছে আমার, এবং ভয়ঙ্কর হতাশ। কিন্তু হতাশ মানেই যে হার মানছি তা একেবারেই নয়, কেননা আমি বলতে চাই যে যে কোনো ন্যূনতম বুদ্ধি যদি কারো থাকে, তাহলে প্রথম প্রশ্ন যেটা উঠবে সেটা হচ্ছে সিবিআই তো অ্যারেস্ট করেছিল এদেরকে এই খুনের মামলার সঙ্গে জড়িয়ে, অ্যারেস্টটাই হলো কেন তাহলে? তাহলে তো অ্যারেস্টটাই হওয়ার কথা না। কি করে চার্জশিট জমা পড়ে না? এই যে দুর্নীতির মামলায় এখনো সন্দীপ ঘোষ রয়েছেন অ্যারেস্ট হয়ে। আজ যে ঘটনাটা ঘটলো, খুনের মামলায় চার্জশিট জমা পড়লো না বলে উনি জামিন পেলেন, তার মানে কাল বাদ পরশু দুর্নীতির মামলায়ও জামিন পাবেন। তরশু দিনকে উনি আবার একটা কলেজের প্রিন্সিপাল হয়ে বসবেন। আমি বলছি আমি যে কলেজের প্রিন্সিপাল থাকাকালীন সেই কলেজে এই খুনটা ঘটে যাবে, এটাই যথেষ্ট। আমি প্রিন্সিপাল থাকাকালীন এইরকম একটা মর্মান্তিক ভয়াবহ ঘটনা আমার কলেজে ঘটে গেল, এটাই আমার মাথা নিচু করে থাকার জন্য যথেষ্ট, আমি এবং আমার বাহিনীর। সে ক্ষেত্রে সিবিআই তো অ্যারেস্ট করলো, নিশ্চয়ই কোনো কারণ আছে তাই অ্যারেস্ট করলো। সিবিআই আবার এখন চার্জশিট জমা দিতে পারছে না। দেবলীনা দত্ত কি হতাশ? হতাশ তো নিশ্চিতভাবে, এবং হতাশের সাথে সাথে আমার অসম্ভব রাগ হচ্ছে যে এটা কি ছেলে খেলা হচ্ছে। আমরা নাগরিক বা আমাদের দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থান কি আম জনতার সাথে ছেলে খেলা করছে? এইটা হচ্ছে আমার প্রশ্ন। প্রচন্ড রাগ হচ্ছে, এবং এইটুকু বলতে পারি যে আমি অন্তত একজন নাগরিক হিসেবে, যতই আমাকে রাজনৈতিক রঙে রাঙিয়ে দেওয়া হোক, 27 বছর ধরে অভিনয় করছি, রাজনৈতিক রঙে রাঙার হলে বহু সুযোগ এসছে এতদিন, এবং আগামী দিন বলবে যে আমি কোনো রাজনৈতিক রঙে রাঙছি না, কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে এই ব্যাপারটাকে হতাশ হয়ে ছেড়ে দিতে তো পারবো না। ধন্যবাদ দেবলীনা। কথা বললাম অভিনেত্রী দেবলীনা দত্তের সঙ্গে। আশুতোষ, ঠিক এই জায়গাতেই প্রশ্ন, একেবারে রাজনীতির ঊর্ধ্বে উঠে কার্যত সাধারণ মানুষ হিসেবে যে প্রশ্নটা দেবলীনা তুলেছে, সেই জায়গা থেকে একেবারে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তার ভূমিকা নিয়ে কি প্রশ্ন উঠছে না? দেখুন, এখন সিবিআই এর জায়গায় যদি ডিবিআই থাকতো, লোকে ডিবিআই ইনভেস্টিগেশন চাইতো, প্রিমিয়ার ইনভেস্টিগেটিং বডি গোটা ভারতবর্ষে সিবিআই, সবাই জানে। কিন্তু মোদি তাকে টিউটার করে পাঠিয়েছে পশ্চিমবঙ্গে শূন্য পাওয়ার জন্য। কবে থেকে শূন্য পাচ্ছে? সারদা নারদার থেকে শূন্য পাচ্ছে। দেখুন, চোরেরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, বেমালুম ঘুরছে। তৃণমূল বিজেপি দু জায়গায় পাবে। সবাই তো সিবিআই দাবি না করেছে তো, তার কারণ প্রিমিয়ার ইনভেস্টিগেশন কার কাছে যাবে? আপনার কাছে, আমার কাছে তো আর আসবে না। এখন এখানে কি হচ্ছে দেখুন, এখন ব্যাপার হচ্ছে বিচার হবে কিনা এখন খুব সন্দেহ লাগছে। তার কারণ অভয়ার বাবা মা এবং তৃণমূলের কথা তো শুনে আমার মনে হচ্ছে কোনো ধর্ষণ খুন কিচ্ছু হয়নি, এমনি মেয়েটা মনে হয় মারা গেছেন, এমন আবভাব। এখন ব্যাপার হচ্ছে যে এগুলো কথা ছেড়ে দিন, এখন মেন জায়গায় আসুন। মেন জায়গাটা কি? গল্প খুব পরিষ্কার, যতই যে হাত তুলে বসে থাকুক। আদানি নিয়ে তৃণমূল চুপ, সিবিআই এখানে চুপ, এ তো পরিষ্কার, এ তো ইকুয়েশন চলছে এখানে। এবং ব্যাপার হচ্ছে যে এই যে চার্জশিটটা হয়ে গেছে চার্জশিট, তার কারণ হচ্ছে মোদি বলে দিয়েছে যে এখানে সব ঠান্ডা ঘরে থাকতে হবে, কেউ কিচ্ছু বলবে না। এই ইনভেস্টিগেশন, বলুন তো, আজকে লক্ষ লক্ষ তৃণমূলের ঘরের মা বোনেরাও নেমেছিল, কংগ্রেসের বাড়ির মা বোনেরাও নেমেছিল, প্রত্যেকটা রাজনৈতিক দলের মা বোনেরা নেমেছিল রাস্তায় একটাই বিচার চাইতে। আমরা নয়, পুরুষ মানুষরা আমরা ছিলাম আন্দোলনে। মা বোনেরা কি বলেছিল পশ্চিমবঙ্গে, দল মত নির্বিশেষে ছেড়ে দিন, তারা বলেছিল বিচার চাই, জাস্টিস ফর আরজি কর। জাস্টিস হয়েছে? এটা জাস্টিসের নাম? একটা অর্গানাইজ ক্রাইম, একটা যে কোনো বাচ্চা ছেলে আজকের দিনে বলে দেবে তারা খবরের কাগজ পড়ে, যেটা একটা অর্গানাইজ ক্রাইম। এই অর্গানাইজ ক্রাইমে কুল কিনারা পাওয়া যাচ্ছে না, তাহলে কি ইনভেস্টিগেশন হচ্ছে? রাজ্য পুলিশ তো করেইছিল, রাজ্য পুলিশ তো করেইছিল, তাহলে বিজেপি নেমে গেছিল রাজনীতি করতে, দুনিয়ার লোকজন নেমে গেছিল রাজনীতি করতে, তো পুলিশ তো কাজ করছিল। তাহলে সমস্যাটা কি হয়েছিল? তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে 7 দিনে না পারলে, পুলিশকেই তো শাসিয়েছিল, 7 দিনে না পারলে সিবিআই ডেকে আনো। মুখ্যমন্ত্রীও তো সিবিআই চেয়েছিল। তাহলে সিবিআই কি করলো দিনের শেষে? সিবিআই যেটা করলো, আমাদের 100
পেয়ে দেখালো যে আমরা আছি। এগুলো হচ্ছে রাজনৈতিক সিবিআই ইনভেস্টিগেশন, রাজনৈতিক সিবিআই ইনভেস্টিগেশন। যে অভিযোগ করেছেন এবং তারই সঙ্গে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ, একটু আগে বিকাশ বাবু বললেন, শতরূপের কথায় উঠে এলো এবং আশুতোষও বলছে। কেন কেন আমরা খোঁজার চেষ্টা করবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। সিবিআইয়ের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে, আরজি করের বিচার পাওয়া নিয়ে। ইতিমধ্যে এই প্রশ্ন এই নিয়ে আমরা আলোচনা করছি। দেবাংশুর কাছে আসবো। দেবাংশু, তুমি নিজেই একেবারে আলোচনার শুরুতে বলেছো স্ক্রিপ্টেড, এবং তারই সঙ্গে জুনিয়র চিকিৎসক সৌম্যদীপ আমাদের সঙ্গে রয়েছে। সৌম্যদীপ বলছে যে ফারাক্কার ঘটনা এবং তারই সঙ্গে জয়নগরের ঘটনা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে বলার সুযোগ করে দিল। কি বলবে দেবাংশু? না, এটা কি অন্যায় হয়েছে বলার সুযোগটা তৃণমূল কংগ্রেস পেয়েছে বলে? ওই বন্ধুটা বিচার পেয়েছে, এটা অন্যায় হয়েছে? এটা কি জুনিয়র ডাক্তারবাবুদের খারাপ লাগছে? আমি জানি না। উনি একটা কথা বলেছেন যে সিবিআই, জুনিয়র ডাক্তারবাবু বলছিলেন যে সিবিআই যখন অ্যারেস্ট করেছে তার মানে অ্যারেস্টই তো প্রমাণ করে যে তারা কিছু না কিছু ভাবে জড়িত। আমি ওনাকে একটু বলে দিতে চাই বা স্মরণ করিয়ে দিতে চাই, ভারতবর্ষের সিবিআই এরকম প্রচুর অ্যারেস্ট করেছে যারা পরবর্তীকালে বেকসুর খালাস হয়ে বেরিয়েছে। আমি জানি না সন্দীপ ঘোষ বা অভিজিৎ বাবু সম্পর্কে আমার এই বক্তব্য নয়, সিবিআই পরবর্তীকালে তাই দোষী সাব্যস্ত করতেও পারে। ফলে সিবিআই কাউকে অ্যারেস্ট করেছে মানেই যে কনভিক্টেড হবে এর কোনো গ্যারান্টি ভারতবর্ষে কোথাও দেওয়া যায় না। ফলে তারা প্রমাণ থাকলেই অ্যারেস্ট করে, এর কোনো মানে নেই। 2 নম্বর কথা, কংগ্রেসের প্রতিনিধি আমাদের আশুতোষদা বললেন যে তৃণমূল এমন হাবভাব করতে যেন কিছুই হয়নি। কে বলেছে কিছু হয়নি? তাহলে সঞ্জয় রায় কে? আশুতোষদা, আমি বুঝতে পারি না সঞ্জয় রায়ের প্রতি তোমাদের কিসের ভালোবাসা, কিসের? তোমরা কি সঞ্জয় রায়কে ডিফেন্ড করো প্রত্যেকটা ক্ষেত্রে? আমি এটা বুঝতে পারি না। সঞ্জয় রায় বলে যে আমি তোমাদের কারোর সময় বলিনি, প্লিজ বলো দেবাংশু। সঞ্জয় রায় অ্যারেস্ট হওয়ার পর কলকাতা পুলিশ তাদের তদন্তে উঠে এসেছিল ওয়ান অ্যান্ড অনলি অভিযুক্ত সঞ্জয় রায়। এখনো পর্যন্ত 90 দিনের সিবিআই তদন্তে উঠে এসছে খুন এবং ধর্ষণের মামলায় ওয়ান অ্যান্ড অনলি অভিযুক্ত সঞ্জয় রায়। একটা কথা আশুতোষ এখানে বলতে বলবো, খবরের কাগজ পড়লে যে কোনো বাচ্চা ছেলেও বুঝে যাবে যে এটা একটা ইনস্টিটিউশনাল মার্ডার ইত্যাদি ইত্যাদি। মানে খবরের কাগজ, ইনস্টিটিউশনাল মার্ডার আর অর্গানাইজড ক্রাইমের তো ডিফারেন্স আছে। আমাকে বুঝতে হবে যে এটা একটা ইনস্টিটিউশনাল মার্ডার। আর আমি যদি পাল্টা প্রশ্ন করি যে তারা ইনস্টিটিউশনাল মার্ডার করলেন, তারা প্লেস অফ অকারেন্স হিসাবে তাদের নিজের ইনস্টিটিউটেই বেছে নিলেন মার্ডার করার জন্য। মানে তারা মার্ডার করার কি তাদের কাছে কোনো অপশন ছিল না? আমি জিজ্ঞাসা করতে চাইছি, মার্ডারটা নিজে আনলো কথাটা এনে তারপর আবার নানা রকম দায় নিয়ে ইনস্টিটিউশনে এভিডেন্স কেউ বলেন যে ইনস্টিটিউশনাল মার্ডার, বলা যায় অর্গানাইজড ক্রাইম। দেবাংশু খুব ভালো বলে, আমি জানি এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে কিনা বলো। নিজেরা নিজেদের মতো বলে দেবাংশু বলো দেবাংশু বলো। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, দেখুন খুব স্বাভাবিকভাবে আমরা বলছি কলকাতা পুলিশ 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট, কিন্তু পরবর্তীকালে যে ঘটনাগুলোকে প্রমাণ লোপাট হিসেবে দেখানো হয়েছে তার মধ্যে একটা হচ্ছে ওই দিনকে রেস খুব ভাঙা, তার মধ্যে দ্বিতীয় হচ্ছে পোস্টমর্টম নাকি ঠিকঠাক হয়নি। এই দুটো ক্ষেত্রেই জুনিয়র ডাক্তাররা সই করে জমা দিচ্ছিল। পোস্টমর্টমের ক্ষেত্রে ভেতরে ছিল এবং রেস্টরুমের ক্ষেত্রে তারা অ্যাপ্লিকেশন করে নিজেরা সই করে জমা দিচ্ছে। তাহলে এগুলোর ক্ষেত্রে তারা কেন যুক্ত হয়েছে? দেবাংশু প্লিজ একটু সঙ্গে থাকো। জুনিয়র ডাক্তারদের দিকেই এবারে প্রশ্ন ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ। তিনি কি প্রশ্ন করছেন শোনাবো। আজকে এই জুনিয়র ডক্টর ফ্রন্টকে জবাব দিতে হবে। আপনাদের মধ্যে যে 5 জন পোস্টমর্টমের কাগজে সই করে মান্যতা দিয়েছেন, কেন চেপে গেছিলেন? কে সিরিয়াল করবেন, কে বিজ্ঞাপন করবেন, কে প্রাইভেট প্র্যাকটিস করবেন ছাড়ুন। যে 5 জন পোস্টমর্টমে মান্যতা দিয়েছিলেন, শুধু সেই 5 জনকে নিয়ে ক্ষমতা থাকলে প্রেস কনফারেন্স করুন, নাটক পরে করবেন। যে 5 জন, আপনাদের 5 জন অভয়ার পোস্টমর্টেমে সই করে মান্যতা দিয়ে এসছেন, সব ঠিকঠাক আছে, শুধু সেই 5 জনকে দিয়ে প্রেস কনফারেন্স করান দেখি। তারা সই করে দিয়েছিলেন, সব ঠিক আছে, তদন্তে দেখা গেছে তাদের সইটা মান্যতা পেয়েছে। আজকে তাহলে আপনারা লাফাতে নেমেছেন কেন? সৌম্যদীপ কি বলবে? দেখুন, আন্দোলনের মাঝে কোনো একটা ঘটনাকে কাট করে এনে যদি আজকে পুরো বিষয়টাকে জুনিয়র ডাক্তারদের উপর ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়, সেরকম অনেক ঘটনাই কাট করে এনে তাহলে সবটাই শাসক দলের উপর চলে যায়। তাহলে এখানে যারা সাইন করেছিল প্রত্যেকেই সিবিআই ডেকেছে, কথা বলেছে, কিন্তু আমরা কি চেয়েছি? আমরা তো কাউকে আড়াল করতে চাইনি, আমরা চেয়েছি বিচার। না, তোমরা মুখোমুখি হবে, কুণাল ঘোষ বলছেন মুখোমুখি এই বিষয়ে উত্তর দিতে হবে, তোমরা মুখোমুখি। আমরা উত্তর অনেকদিন আগে প্রেস কনফারেন্স করে যখন বিষয়টা উঠেছিল দিয়েছি, কিন্তু এ কথা বলে তারা যে দৃষ্টিটা ঘুরিয়ে দিতে চেয়েছে যে আজকে তথ্য প্রমাণ লোপাট হয়েছে
কি হয়নি এই উত্তরটা তারা দেখ। আজকে সন্দীপ ঘোষ এবং এবং কালাপানার ওসির তার পাশে কি তারা দাঁড়াচ্ছে আজকে দল হিসেবে? আজকে শাসক দল তারা শাসক দল দৃষ্টি করাচ্ছে। আসবো প্লিজ একটা লাইনে দেবাংশু শাসক দল দৃষ্টি করাচ্ছে জুনিয়র চিকিৎসক সৌম্যদীপের অভিযোগ। জাস্ট এক লাইনে দেবাংশু, আশুতোষ একবার প্লিজ। দেবাংশু এক লাইনেই বলছি, শাসক দলের দৃষ্টি ঘোরানোর কিছু নেই। মামলা চলছে সুপ্রিম কোর্টের মনিটরিং এ, চলছে ট্রায়াল কোর্টে। সুপ্রিম কোর্টে উপস্থিত জুনিয়র ডাক্তারদের অ্যাডভোকেট এবং এখানে সিবিআই এর অ্যাডভোকেট। জুনিয়র ডাক্তারবাবু টিভিতে যে কথা বলছে তার অ্যাডভোকেট কেন সুপ্রিম কোর্টে বলছেন? দেবাংশুর সঙ্গে থাকো। শতরূপ দেখুন, একটা কথা আসলে সঞ্জয় রায়ের প্রতি আমাদের এত দরদ কেন? আমাদের কোনো দরদ নেই, আমরা সঞ্জয় রায়কে নিয়ে আশঙ্কিত। কেননা সঞ্জয় রায়কে মানে যেরকম কুণাল ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করার পরে তিনি জেল থেকে বেরিয়ে এসে তৃণমূলের প্রধান মুখপাত্র হয়ে গেছেন, সেরকম আগামী দিনে সঞ্জয় রায়কে না সেই জায়গায় দেখতে হয়। 2 নম্বর কথা, স্ক্রিপ্ট নিয়ে অনেক কথা হচ্ছে। এই স্ক্রিপ্টের প্রথম সংলাপ ছিল, যদি স্ক্রিপ্ট লেখা হয়েই থাকে তাহলে সেই স্ক্রিপ্টের প্রথম সংলাপ ছিল যে আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে। সেই সংলাপটা কোন ডিরেক্টরের নির্দেশে লেখা হয়েছিল সেটা আমাদেরকে জানতে হবে। 3 নম্বর কথা, আমার শেষ কথা, দেখো একটা মামলা প্রমাণ লোপাটের জন্য তদন্ত শেষ হয় না, দুটোই হয় না, তার একটা মানে আছে। সারদা, নারদা, গরু, বালি, কয়লা, শিক্ষা থেকে এখন আরজিকর, একটারও তদন্ত শেষ হয় না। যে যাই বলুক না কেন ভাই, বাংলা কথা বাংলা ভাষায় বলছি, 303 জন এমপি নিয়ে বিজেপি যে কাজ করতে পারেনি, আজকের দিনে 239 জন এমপি নিয়ে মাইনরিটি বিজেপি গভর্নমেন্ট সেই কাজ আরোই করতে পারবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাটাতে পারবে না। রাজস্বী 1 নম্বর কথা, ফাইনাল চার্জশিট এখনো জমা পড়েনি, সময় আছে। আর কিছুক্ষণ আগে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি ডক্টর দেবাশিস হালদার প্রেস কনফারেন্স করেছেন। এই কথায় কি শান্ত হবে রাজস্বী তোমার মনে হয়? আমাকে শেষ করতে দিন, তারপরে বলবেন। তাদের সাথে সিবিআই এর কথা হয়েছে এবং সেটা উনি জানিয়েছেন। কি জানিয়েছেন সেটা আপনারা দেখিয়ে দিতে পারবেন। এখানে অনেক সেটিং তত্ত্ব অনেক কিছু খাড়া করা হলো। আচ্ছা, একটুখানি দেবাশিস হালদার কি বলেছেন সিবিআই সম্পর্কে আমরা একটুখানি শুনিয়ে দিই জুনিয়র চিকিৎসক রাজস্বীর অনুরোধে। দুটো কথাই বলেছেন যে বেলটা হয়েছে সেটা টেকনিক্যাল বেল, টেকনিক্যাল জামিন। এই জামিনটা মানে জামিন পাওয়া এবং অভিযোগ থেকে মুক্ত হয়ে গেছেন, এই দুটো মনে করার কোনো জায়গা নেই। এই হতাশার জায়গাটা রাখতে বারণ করেন 1 নম্বর। এবং দ্বিতীয়, তারা ইনভেস্টিগেশন এখনও চালাচ্ছেন, তাদের ইনভেস্টিগেশন প্রসিডিওর এখনও শেষ হয়নি, তারা আরও নানা এভিডেন্স কালেক্ট করছেন। 90 দিনের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট ওনারা যে দেননি, ওনারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন। ওনাদের বক্তব্য টেকনিক্যাল কারণে এখন ওনারা দেননি, ওনাদের ইনভেস্টিগেশন প্রসিডিওর এখনও চলছে। ইনভেস্টিগেশন আরও এগোলে, আরও মানে মজবুত হলে তারপর তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন। রাজস্বী তোমার কাছে আসবো, জাস্ট প্লিজ একটুখানি অভিষেকের কাছে আর শতরূপের কাছে একবার আসবো। তদন্ত চলছে এখনো পর্যন্ত, দেবাশিস যে কথা বললো আর কি, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশুতোষ তাই তো? দেখো, একটা জিনিস হচ্ছে টেকনিক্যাল ইনভেস্টিগেশনটা যে হয়নি তার আগামী দিনেও প্রমাণ পাবেন, তার কারণ মর্নিং শোজ দ্য ডে। এখন ব্যাপার হচ্ছে যার গেল তো গেল, এখন মুশকিল বাঙালি আমরা যারা কলকাতার মানুষ বলুন বা গোটা পশ্চিমবঙ্গের মানুষ বলুন, সবার মাথা হেট হয়ে গেছে আজকে। তার কারণ যে মানুষগুলো রাস্তায় নেমেছিল, আমরা কি বলছি সেটা ইম্পর্টেন্ট নয়, গোটা বাংলার মা বোনেরা যখন রাস্তায় নেমেছিল জোর গলায় বলেছিল জাস্টিস ফর আরজিকর। 2022 সালে গেল সেই জাস্টিস। 2022 সালে অভিষেক ব্যানার্জি এবং তার পরিবারের নাম বাদ দিয়ে চার্জশিট জমা দেওয়া যখন হলো কয়লা দুর্নীতিতে, যেখানে কিনা দেখা গেল যে রুজিরা নারুলার অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে কয়লা চোরদের কাছ থেকে, তখনও এই কথাই বলা হয়েছিল 2 বছর আগে, আজ থেকে 2.5 বছর আগে, যে এরপরে টেকনিক্যাল কারণে দেওয়া হয়নি, তদন্ত আর এগোবে, এরপরে সাপ্লিমেন্টারি চার্জশিট আসছে। 2.5 বছর হয়ে গেছে ভাই। আমাদের সঙ্গে তো তৃণমূলের সেটিং আছে, আমরা তো ইন্ডিয়া জুটে আছি, বিজেপির তো কোনো সেটিং নেই। তাহলে কি সিবিআই কে এখন সিপিএম চালাচ্ছে, কংগ্রেস চালাচ্ছে, নাকি সিবিআই কে মোদি অমিত শাহ দপ্তর থেকে চালাচ্ছে? অনেক সেটিং এর এখানে কথা বলা হলো, কিন্তু একবারের জন্য এখানে কেরালাতে যে সোনা চুরি বা 80টা আনডিসক্লোজড অ্যাকাউন্ট নিয়ে ইডির যেটা তদন্ত হয়েছে, সেখানেও কোনো রকম তদন্ত চলছে এবং ন্যাশনাল হেরাল্ডে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী রাজস্বী 4 বার প্রশ্ন করেছি, 4 বারই তুমি সন্তোষ প্রকাশ করেছো। আমার প্রশ্ন ছিল সিবিআই এর তদন্ত এবং সেই ভূমিকায় কি প্রশ্ন উঠছে না? না, আমি তোমাকে এই প্রশ্নটা করছি, পঞ্চমবার 6বার প্রশ্ন, সিবিআই এর ভূমিকায় সন্তুষ্ট, প্রশ্ন কি উঠছে না? আমরা বলিনি যে আমরা সন্তুষ্ট। আরে তুমি তো আমাকে প্রেজেন্ট করতে, অপেক্ষা করতে হবে, তদন্ত চলবে, অপেক্ষা করবে। এই সরকার আছে, তদন্ত হচ্ছে, এটা তো ধামাচাপা করেনি। প্লিজ দেবাংশু
রাজর্ষি বলছে অত্যন্ত আস্থার সঙ্গে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে রাজর্ষির বক্তব্য বারবার এই নিয়ে আমি সপ্তমবার বোধহয় প্রশ্ন করেছি সিবিআই ভূমিকা নিয়ে, বারবারই বলেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, হবে, অপেক্ষা করতে হবে। দেবাংশু খুব সংক্ষেপে জাস্ট এক লাইনে প্লিজ। শুনুন, পাড়ার একজন লোক আছে, তার সন্দেহ গাছের নিচে ভূত আছে। এখন সেই বিজ্ঞান মঞ্চ থেকে লোক ডেকে আনলো, আর পাড়ার একজন যুক্তিবাদী লোক প্রথম থেকে বলে আসছে গাছের নিচে ভূত পেয়েছে। এখন বিজ্ঞান মঞ্চের লোক তদন্ত করে বললো সত্যি গাছের নিচে ভূত নেই। এখন বাড়ির লোক বলা শুরু করেছে বিজ্ঞান মঞ্চের সাথে পাড়ার যুক্তিবাদীর জোট হয়ে গেছে। মুশকিলটা হচ্ছে এটা নয়, এটা নেই, এটা মনের মাধুরী মিশিয়ে গ্রেফতার করা উচিত ছিল, এই কথাটা অভিষেক ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে বলেছিল। এটা খালি বিরোধীরা বলেনি। রাজস্বীরা যে উদাহরণটা দিল, আসলে রাজস্বীরা যে উদাহরণটা দিল, আজকে এখানে দাঁড়িয়ে আমরা বলে দিতে পারি কেরালায় বা ন্যাশনাল হেরাল্ডে সিপিএম বা কংগ্রেসের কোনো দুর্নীতি নেই। আমরা আর্জি করে থাকবো যারা এই আন্দোলন করেছে আজও রাস্তায় সৌম্যদীপ হতাশটা আসার জায়গা রাখছো এখনো। আমরা একটাই বলতে চাই, আজকে বিভিন্ন রাজনৈতিক দলে যাই তরজা চলুক না কেন, আমরা রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো। আমাদের রাস্তাই হচ্ছে আমাদের আদালত, এবং সেই আদালতে কিন্তু সন্দীপ ঘোষ এবং এই ডালা থানার ওসি কিন্তু অভিযুক্ত দোষী, তথ্য প্রমাণের অভিযুক্ত দোষী হিসাবেই। কিন্তু সৌম্যদীপ যে প্রশ্ন উঠছে, রাস্তায় নেমেছিলে অতি দ্রুত বিচার এবং সিবিআই এর কথা বারবার তোমরা তুলেছিলে, সেই প্রসঙ্গ নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। কিন্তু উত্তর যেমন চাইবো তার পাশাপাশি বিচার অতি দ্রুত পাক, তার জন্য আমরাও কিন্তু আওয়াজ তুলেছি। একেবারে 9ই আগস্ট ঘটনার পর 10ই আগস্ট আমরা গিয়ে উপস্থিত হয়েছিলাম আরজি করে। চোখ রাখুন জি 24 ঘন্টায়, জনগণমন। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। নিচ্ছি একটা বিরতি।